নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনাটক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন মনোজ সেনের দময়ন্তী সমগ্র এক। আজকের গল্প নকল হিরে। গল্প শুনে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। শুরু করি। নকল হিরে। সমরেশ অফিস থেকে ফিরেই লম্বা হওয়ার তাল করছিল। দময়ন্তী বাধা দিল, বলল, শিবেনবাবু আসছেন, এখন শুয়ে পড়ো না। শিবেন আসছে কেন? এক ভদ্রলোককে নিয়ে আসছেন, একটা ইন্টারেস্টিং কেস নাকি আছে। কে ভদ্রলোক? নাম বললেন সুশীল মৈত্র। তার মেয়ে তার স্বামীকে খুন করেছে, কাগজে বেরিয়েছিল, পড়েছিলে? সোনারপুরে হত্যাকাণ্ড। সমরেশ হাত নেড়ে বলল, না, খেলার খবর ছাড়া আমি তো আর কিছুই পড়ি না। দময়ন্তী হাসল, বলল, জানি, আমার তো পড়ে মনে হয়েছিল খুব সোজা ব্যাপার। মেয়েটির স্বামীর চরিত্র ভালো ছিল না নাকি, সেই রাগে মেয়েটি খুব ক্লোজ রেঞ্জে গুলি করেছিল তাকে, নিজের শোবার ঘরে, তার স্বামীরই রিভলভার দিয়ে। সমরেশ একটা সিগারেট ধরিয়ে বলল, ক্রাইম প্যাশনাল, খুবই সোজা ব্যাপার, সন্দেহ নেই, হরবাখাতি হচ্ছে। তা শিবেন আবার এর মধ্যে ইন্টারেস্টিং কি পেল? কি জানি, মেয়েটি বলেছিল সে সেলফ ডিফেন্সে ভদ্রলোককে গুলি করে, কিন্তু ভদ্রলোকের কাছে কোনো অস্ত্রই ছিল না। তাছাড়া পুলিশের মতে ভদ্রলোক খুব শান্ত নিরীহ প্রকৃতির লোক ছিলেন। সেটা অবশ্য কিছুই প্রমাণ করে না। শান্ত লোক খেপে গেলে যে কি মূর্তি ধরে তা তো মাঝে মাঝেই দেখছি। বলে সমরেশ দাঁত বের করে হাসল। দময়ন্তী হুঙ্কার দিল, বাজে কথা বলো না, কি এমন ভয়ঙ্কর মূর্তি দেখেছো শুনি? সমরেশ এই প্রশ্নের কোনো জবাবই দিল না, উল্টে সোফার ওপর আড় হয়ে ভাঙা বেসুরো গান জুড়ে দিল। শ্মশান কালীর নাম শুনে রে ভয়কে পায়, ভয়কে পায়। তারপর বেজায় গণ্ডগোল বেঁধে গেল। সুশীল মৈত্র সার্থক নামা ব্যক্তি। এমন বিনয়ী নম্র ভদ্রলোক সচরাচর দেখা যায় না। 50-এর ওপর বয়স, পক্ক কেশ, দীর্ঘকায় সুপুরুষ ব্যক্তি। এর মেয়ে যে খুনে হতে পারে ভাবাই যায় না। ভদ্রলোক দুঃখিত আর নিচু গলায় ঘটনার বিবরণ দিচ্ছিলেন। আমার জামাই মানে প্রতাপ চৌধুরী একসময় আমার কর্মচারী ছিল। সোনারপুরে আমার একটা ফ্যাব্রিকেশন শপ আর ফাউন্ড্রি আছে। সেখানে যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বছর 6 আগে জয়েন করে। অত্যন্ত পরিশ্রমী, বুদ্ধিমান দেখে আমি তার দায়িত্ব বাড়াতে থাকি এবং শেষ পর্যন্ত আমার ছোট মেয়ে দীপান্বিতার সঙ্গে তার বিয়ে দিই। সে আজ বছর 4 আগের কথা। দীপু তখন সদ্য বিয়ে পাশ করেছে। বিয়ের পর বছর 2 বেশ ভালোই কেটেছিল, কিন্তু তারপর থেকে গণ্ডগোল শুরু হলো। আমার ছোট মেয়ে খুবই চাপা স্বভাবের, কিন্তু তবু ওর কাছ থেকে যা জানতে পারি তাতে বুঝতে পারি যে প্রতাপের চরিত্রের প্রতি সে খুবই সন্দিহান হয়ে পড়েছিল। অথচ এর কিন্তু সঠিক কোনো কারণ ছিল বলে আমার জানা নেই। প্রতাপ ছিল কাজপাগল ছেলে। দুশ্চরিত্র হবার মতো তার মানসিকতা বা সময় কোনোটাই ছিল বলে আমার তখন মনে হয়নি, এখনও মনে হয় না। প্রতাপ সারা দিনই কারখানায় কাটাতো, ডুবে থাকতো কাজের মধ্যে। শনিবার নেই, রবিবার নেই, দিন নেই, রাত নেই। প্রতাপ কারখানার কোনো না কোনো জায়গায় প্রবলেম সলভ করে বেড়াচ্ছে। এ হেন ছেলের চরিত্র নিয়ে সন্দেহ করা পাগলামি। বুঝতেই তো পারেন, ঘরে শান্তি না থাকলে বাইরেও শান্তি আসে না। প্রতাপও সম্প্রতি কাজকর্মে অমনোযোগী হতে আরম্ভ করেছিল। হঠাৎ অফিস থেকে বেরিয়ে পড়তো, সিনেমা দেখতো, একটু ড্রিঙ্কও ধরেছিল নাকি। আমি অবশ্য ক্রমাগতই দীপুকে বোঝাবার চেষ্টা করে যাচ্ছিলুম, কিন্তু ব্যাপারটা যে এমন ভয়ঙ্কর হয়ে পড়বে আমি যদি বুঝতে পারতুম, তাহলে হয়তো ওদের আলাদাই করে দিতুম। আমি বরং ভেবেছিলুম
একসঙ্গে থাকলে মিটমাট হয়ে যাবে। এ ঘটনাটা যেদিন ঘটে, অর্থাৎ গত মাসের 3 তারিখে, আমি দীপুর কাছে গিয়েছিলাম দুপুরবেলা কতকগুলো ক্যাশ সার্টিফিকেট সই করাতে। ওদের বাড়িটা আমার ফ্যাক্টরির গায়েই। আমি ফ্যাক্টরিতে আর যাইনি, ভেবেছিলুম দুপুরবেলা প্রতাপ যখন আসবে তখন একসঙ্গে খাওয়া দাওয়া করে দুজনে মিলেই কারখানায় যাব। কাজেই সই সাবুত করিয়ে বসার ঘরে বসে আমি আর দীপু গল্প করছিলুম। গল্প করতে করতে হঠাৎ দীপু উঠে ওপরে চলে গেল। ওপরে ওদের শোবার ঘর। আমি সে ব্যাপারে কিছু না ভেবে বসে বসে একটা ম্যাগাজিন পড়তে লাগলুম। এমন সময় টের পেলুম প্রতাপ এলো। তার জানা ছিল না যে আমি এসেছি। সে সদর দিয়ে ঢুকে সোজা ওপরে চলে গেল। তার একটু বাদেই দড়াম দড়াম করে দুটো শব্দ হলো। আমি শব্দ শুনে প্রথমটা কিন্তু কিছুই ভাবিনি, এমনিতেই ম্যাগাজিন পড়ছিলুম, কাজেই একটু অন্যমনস্ক ছিলুম। তার ওপর পাশেই কারখানা, অমন আওয়াজ তো হতেই পারে। এর একটু বাদেই দীপু ওপর থেকে নিচে নেমে এলো। দেখি মেয়ের হাতে একটা রিভলভার। সেটা ঠকাস করে আমার সামনে টেবিলের ওপর রেখে বলল, বাবা, আমি প্রতাপকে মেরে ফেলেছি। শুনে তো আমি বলে কি? আমি বললুম, মেরে ফেলেছিস মানে? ব্যাপারটা কি? মেয়ে বলল, ওই রিভলভার দিয়ে ওকে কুকুরের মতো মেরে ফেলেছি। আমাকেও খুন করতে আসছিল, তোমাকেও মারত। শয়তানটা যেই পকেটে হাত দিয়েছে অমনি গুলি চালিয়েছি। ও বোধহয় ভেবেছিল আমাকে মারা অতই সহজ। আমি চেঁচিয়ে বললুম, পকেটে হাত দিল আর অমনি গুলি করলি? মেয়ে বলল, হ্যাঁ, ওর পকেটে অস্ত্র ছিল, এখনো আছে, তুমি দেখো গিয়ে। শুনে আমি পড়ি কি মরি করে দৌড়ে ওপরে চলে গেলুম। গিয়ে দেখি বিভৎস দৃশ্য। দীপুর ঘরের ভেতর দরজাটার মুখে প্রতাপ চিত হয়ে পড়ে আছে, চারদিক রক্তে ভেসে যাচ্ছে। এইখানে দময়ন্তী বাধা দিল, জিজ্ঞেস করল, দীপুর ঘর মানে? আপনার মেয়ে জামাই কি আলাদা ঘরে শুতেন? সংকুচিতভাবে সুশীলবাবু বললেন, হ্যাঁ, গত 2 বছর ওরা আলাদাই থাকছিল। সত্যি বলতে কি, প্রতাপ ও বাড়িটা ছেড়ে চলে যেতেই চেয়েছিল, আমি দিইনি। ওর প্রতি এমন একটা মায়া পড়ে গিয়েছিল। আমি বলেছিলুম, এখনই হুট করে কিছু একটা করে বসো না, দীপুর কি যেন হয়েছে, ও সময়ে ঠিক হয়ে যাবেই। তখন যদি জানতুম যে তার এমন পরিণতি হবে। বলে ভদ্রলোক দীর্ঘশ্বাস ফেলে চুপ করলেন। দময়ন্তী নিচু গলায় বলল, তারপর কি হলো? আপনি প্রতাপবাবুর পকেট সার্চ করলেন? প্রবল বেগে মাথা নেড়ে সুশীলবাবু বললেন, না না, তা কখনো পারি। এর কিছুদিন আগেই আমার কারখানার ভেতরে একটা খুন হয়েছিল, স্ট্যাবিং কেস। আমাদের এক সুপারভাইজার ডেড বডিতে হাত দিয়েছিল বলে পুলিশ একেবারে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছিল। ওসব এখন আমার জানা হয়ে গেছে, এমন কাজ কখনো করতে নেই। আমার শুধু মনে হলো, দীপু আমার মেয়ে, খুন করেছে, তার ফাঁসি হবে, তাকে আমাকে বাঁচাতে হবে। এই মনে হতেই আমি আবার দৌড়ে নিচে চলে এলুম, দীপুকে বলে কেসটা কিভাবে ঘোরানো যায় তার একটা ব্যবস্থা করতে। কিন্তু নিচে এসে দেখি দীপু সমস্ত ভণ্ডুল করে বসে আছে। প্রতাপের ড্রাইভার অহিন্দ্র আর মালি শিশিরকে ডেকে চিৎকার করছে, শিগগির পুলিশ ডেকে আনো তোমরা, তোমাদের বাবু, দ্যাট স্কাউন্ড্রেল প্রতাপ চৌধুরী আমাকে খুন করতে যাচ্ছিল, উল্টে আমিই তাকে মেরেছি। সমরেশ রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করল, তারপর পুলিশ এলো। তাদের সামনেও দীপু সমানে বলে গেল যে আত্মরক্ষার্থেই এই হত্যাকাণ্ড। দময়ন্তী জিজ্ঞেস করল, পুলিশ কি প্রতাপবাবুর পকেটে কোনো অস্ত্র পেয়েছিল? না। কিছু কি পেয়েছিল? হ্যাঁ, একটা কালো ভেলভেটের বাক্সে একটা হীরের আংটি। অ্যাপারেন্টলি প্রতাপ ওই আংটিটা দেবার জন্যেই দীপুর ঘরে গিয়েছিল। সম্ভবত মিটমাট করার উদ্দেশ্যে একটা উপহার নিয়ে ঘরে ঢুকেছিল, কিন্তু
উপহারটা আর পকেট থেকে বের করার সুযোগ পেল না। উপহার বুঝলেন কি করে? কারণ দীপুর ওরকম কোনো আংটি ছিল না। দময়ন্তী চিন্তিত মুখে বলল, ভারী আশ্চর্য ব্যাপার। কেন আশ্চর্য কেন? কারণ কোনো পুরুষ মানুষ, সে যতই না কেন আপন ভোলা বা কাজ পাগল হোক, ভর দুপুরবেলা খাওয়া দাওয়ার আগে তার অভিমানী স্ত্রীর মান ভাঙাতে উপহার দিতে যাবে, এটা যেন আমার কাছে কেমন অদ্ভুত বলে মনে হচ্ছে। মানে স্থান কাল পাত্র কোনোটাই ঠিক খাপ খাচ্ছে না আর কি। এতক্ষণে শিবেন কথা বলল, আরও একটা অদ্ভুত ব্যাপার আছে। প্রতাপ চৌধুরীর পকেটে যে আংটিটা ছিল তার হিরেটা জাল, একটা সুন্দর করে পল কাটা কাঁচের টুকরো। যে কোনো কস্টিউম জুয়েলারির দোকানে ওটার দাম 2 টাকা 2.5 টাকার বেশি হবে না। শুনে দময়ন্তী বেশ কিছুক্ষণ স্তম্ভিত হয়ে চুপ করে রইল। তারপর যেন সম্বিত ফিরে পেয়ে বলল, সুশীলবাবু, আপনার মেয়ে এ খবর পেয়ে কি বলল? সুশীলবাবু বললেন, প্রথমে তো ক্ষেপে লাল হয়ে গেল, তারপর বলল এটা সম্পূর্ণ মিথ্যে কথা, সাজানো ব্যাপার, ষড়যন্ত্র ইত্যাদি ইত্যাদি, এবং তার সমস্ত রাগটা এসে পড়ল আমার ওপর। তার ধারণা হলো আমি প্রতাপের পকেট থেকে অস্ত্রটা সরিয়ে ওই আংটিটা রেখে দিয়েছি যাতে তার শাস্তি হয়, কারণ তার বিশ্বাস আমি নাকি তার চেয়ে প্রতাপকেই বেশি ভালোবাসতাম। দময়ন্তী শান্ত গলায় জিজ্ঞেস করল, তার সন্দেহটা কি নিতান্তই অমূলক? নিতান্তই। জামাই আমার যত প্রিয়ই হোক না কেন, তার জন্যে মেয়ের ফাঁসি হোক, এটা আমি কখনোই চাইতে পারি না। আর তাছাড়া সেদিন তো আমি হঠাৎই গিয়ে পড়েছিলাম। আমার তো আর জানা ছিল না যে সেদিনই এই ঘটনাটা ঘটবে, যে পকেটে করে একটা ঝুটো আংটি নিয়ে যাব। আর ঝুটো আংটি বা কেন, আমি তো একটা আসল হীরের আংটি নিয়ে যেতে পারতুম। তা ঠিক। আপনি এসব কথা আপনার মেয়েকে বলেছেন? বলেছি, কিন্তু সে কোনো কথাই শুনছে না। এখন তো সে কারোর সঙ্গেই দেখা করছে না, কথাও বলছে না। যতবার হাজতে দেখা করতে গেছি বলে পাঠিয়েছে, তুমি যা চাও তাই হবে, দেখা করার কোনো দরকার নেই। বলতে বলতে সুশীল মৈত্রর গলা ধরে এলো। কোনো ক্রমে নিজেকে সামলে নিয়ে গলা খাঁকারি দিয়ে আবার বলতে শুরু করলেন, বিশ্বাস করুন মিসেস দত্তগুপ্ত, দীপুর এ ধারণা একেবারে মিথ্যে। আমার ওই 2 মেয়ে ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই। ওদের জন্যে আমি পারি না এমন কোনো কাজ নেই। ওদের মা যখন মারা যায়, দীপুর তখন 4 বছর বয়স। সেই তখন থেকে নিজের হাতে আমি ওদের বড় করেছি। ওদের অযত্ন হতে পারে এই ভয়ে দ্বিতীয় কোনো স্ত্রীলোককে এ বাড়িতে ঢুকতে দিইনি। আর সেই আমি কি না। সুশীল মৈত্র আর নিজেকে সামলাতে পারলেন না। তার 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। দময়ন্তী আস্তে আস্তে জিজ্ঞেস করল, আমাকে কি করতে বলেন সুশীলবাবু? সুশীলবাবু ততক্ষণে খানিকটা সামলেছেন। বললেন, আমার জন্যে আমি ভাবি না মিসেস দত্তগুপ্ত। আপনি দীপুকে বাঁচান। সে ন্যালা খাপা নয়, নির্বোধ নয়, সোজা সরল বুদ্ধিমতী মেয়ে, লেখাপড়ায় ভালো। সে একটা কথা বলছে, সেটা বাহ্যত যতই অসম্ভব বলে মনে হোক না কেন, নিশ্চয়ই তার মধ্যে একটা সত্য আছে। সে প্রতাপকে খুন করতে চাইলে নানা রকম অন্য রাস্তায় করতে পারত। প্রকাশ্য দিবালোকে লোকজন ডেকে একটা অবাস্তব যুক্তি খাড়া করে এমন কাজ করবার মতো জড়বুদ্ধি তো সে নয়। কোথাও একটা মস্ত বড় রহস্য আছে এর মধ্যে। মিসেস দত্তগুপ্ত, আমার কেবলই মনে হচ্ছে দীপু যা বলছে তার আসল কথাটা আমরা দেখতে পাচ্ছি না, বা হয়তো দেখতে চাইছিও না। আমার অনুরোধ, আপনি সেই আসল কথাটা বের করুন। দেখবেন হয়তো সত্যি দীপু অপরাধী নয়। যে সত্যিকারের অপরাধী সেই শাস্তি পাক। সে যদি আমিও হই, তাতেও কোনো ক্ষোভের কারণ থাকবে না। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, হয়তো আপনার কথাই ঠিক। এই সমস্ত ব্যাপারটার মধ্যে যে একটা রহস্য আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সুশীলবাবু হাত জোড় করে বললেন,
কিন্তু টিন্তু নয় মিসেস দত্তগুপ্ত, আপনাকে আমার মেয়েকে বাঁচানোর দায়িত্ব নিতেই হবে। আমি কোনো কথাই শুনব না। এর জন্যে যত টাকা লাগে আমি দেব। দময়ন্তী ফিকে হাসল, বলল, দেখুন, প্রফেশনাল প্রাইভেট ডিটেকটিভ বলতে যা বোঝায় আমি তা নই। টাকা নিয়ে আমি কাজ করি না, আর কাউকে বাঁচানোর কোনো দায়িত্বও আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। কোথাও কোনো রহস্য থাকলে আমি সেটার জট ছাড়ানোর চেষ্টা করতে পারি মাত্র। সুশীলবাবু পূর্ববৎ করজোড়েই বললেন, আমি অত্যন্ত লজ্জিত মিসেস দত্তগুপ্ত যে টাকা পয়সার কথাটা তুলে ফেললুম। শিবেনবাবু আমাকে সব কথাই বলেছেন, তা সত্ত্বেও কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল। কি করব বলুন, আমি যে ব্যবসাদার লোক, আমি তো আবার এসব ছাড়া কোনো কাজের কথা চিন্তাই করতে পারি না। আমারই দোষ, আপনি আমাকে ক্ষমা করে দিন। দময়ন্তী মৃদু হাসল, বলল, না না, ওসব কিছু নয়। আমি যেটা বলতে চাইছিলুম তা হচ্ছে, আমি যখন কোনো কেস হাতে নিই তখন তাতে কোনো শর্ত থাকলে চলবে না। সুশীলবাবু প্রবল বেগে মাথা নেড়ে বললেন, না না, কোনো শর্ত আরোপ করার কোনো প্রশ্নই ওঠে না মিসেস দত্তগুপ্ত। আপনি শুধু সত্য কথাটা বের করুন। আমার মেয়ে দীপু তার স্বামীকে হত্যা করেছে, এটা তো মিথ্যে হতে পারে না। কিন্তু কেন করল? সে যে আত্মরক্ষার কথা বলছে, কেন বলছে? প্রতাপের পকেটে একটা ঝুটো হীরের আংটি কোত্থেকে এলো? প্রতাপ আর দীপুর মধ্যে ঝগড়া হলো কেন? প্রতাপ কেন দীপুর সঙ্গে একটা মিটমাটের চেষ্টা করল না? এসব প্রশ্নের উত্তর পেলে হয়তো দেখবেন দীপু নির্দোষ। তবে সে উত্তর বের করার ক্ষমতা বা বুদ্ধি কোনোটাই আমার নেই। সেই জন্যেই আপনার কাছে আমার অনুরোধ। দময়ন্তী বাধা দিয়ে বলল, ঠিক আছে সুশীলবাবু, আমি আপনার মেয়ের ব্যাপারটা দেখব। তবে তার আগে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে আপনার স্ত্রী যখন মারা যান তখন আপনার ছোট মেয়ের বয়স 4। সেটা কত বছর আগেকার ঘটনা? দময়ন্তীর প্রশ্ন শুনে সুশীলবাবু একটু যেন ত্রস্ত হয়ে উঠলেন। থেমে থেমে বললেন, তা প্রায় 20 বছর হবে। উনি কিভাবে মারা যান? সুশীলবাবু গলা খাকারি দিয়ে বললেন, তার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে কি? সেটা আমি বুঝব মিস্টার মৈত্র, তবে আপনি যদি উত্তর দিতে না চান, দেবেন না। সুশীলবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, না দিয়েই বা যাব কোথায়? ওরা ঠিকই খুঁজে বের করবেন, বলে শিবেনের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন। তবে বলুন, আমার স্ত্রী ট্রেন থেকে পড়ে মারা যান। আপনি সেই ট্রেনে ছিলেন? হ্যাঁ, তবে অন্য কামরায়। আমার স্ত্রী আমার এক বন্ধুর সঙ্গে ছিলেন। আমি তাদের অনুসরণ করেই সেই ট্রেনে উঠি। কোনো একটি স্টেশনে আমার স্ত্রী আমাকে প্ল্যাটফর্মে দেখতে পান এবং তারপর বিবেক দংশন সহ্য করতে না পেরে বা ভয়ে ব্যাকুল হয়ে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন, অথবা তাকে ঠেলে ফেলে দেওয়া হয়। পুলিশ আপনার কথা বিশ্বাস করেছিল? হ্যাঁ, করেছিল, কারণ সাক্ষী সাবুদের তো কোনো অভাব ছিল না। আপনার সেই বন্ধুটি এখন কোথায় আছেন? জানি না। শিবেন গম্ভীর মুখে বলল, আপনি এসব কথা আমাদের বলেননি কেন? আপনারা তো জিজ্ঞেস করেননি। তাছাড়া সেই 20 বছর আগেকার ঘটনার সঙ্গে দীপুর ব্যাপারটার যে কি যোগাযোগ থাকতে পারে সেটা তো আমি এখনো বুঝতে পারছি না। দময়ন্তী বাধা দিয়ে বলল, ঠিক আছে মিস্টার মৈত্র, এরপর আমার দ্বিতীয় প্রশ্ন। প্রতাপবাবুর আত্মীয় স্বজন কে কে আছেন? কি করেন তারা? প্রতাপের বাপ-মা তার ছেলেবেলাতেই মারা যান। তারপর তার এক বিধবা মাসি তাকে মানুষ করেন। ওর একটি ছোট বোন আছে, তার বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে। তারা এখন আমেরিকায় থাকে। তবে তাদের সঙ্গে প্রতাপের বা তার মাসির এখন কোনো সম্পর্ক নেই। প্রতাপের মৃত্যুর খবরও বোধহয় সে পায়নি। কোনো সম্পর্ক নেই কেন? আমি সঠিক জানি না, তবে প্রতাপের ভগ্নিপতি শুনেছি খুব রগচটা ঝগড়াটে লোক, কারোর সঙ্গেই তার বনে না। প্রতাপবাবুর পরিবারের টাকা পয়সা কীরকম আছে? বিশেষ কিছু নেই, ব্যাংকে জমানো কয়েক হাজার টাকা ছাড়া আর কিছুই নেই।
আপনি যখন আপনার মেয়ের সঙ্গে প্রতাপবাবুর বিয়ের ব্যবস্থা করেন তখন কোনো তরফে কোনো আপত্তি উঠেছিল কি? না, তেমন কিছু নয়। তবে তবে কি? কিছু উড়ো চিঠি এসেছিল আমি যাতে এ বিয়ে না দিই সেই অনুরোধ নিয়ে। পরে আমাকে ভয় দেখিয়েও কয়েকটা চিঠি আসে। সেসব চিঠি আপনার কাছে আছে এখনো? না, সেসব তক্ষুনি ছিঁড়ে ফেলে দিই। পাড়ার কোনো ফচকে ছোঁড়ার কাণ্ড বলেই আমার মনে হয়েছিল, বিশেষ পাত্তা দিইনি। দীপান্বিতা তো আপনার ছোট মেয়ে। আপনার বড় মেয়ে কোথায় থাকে? আমার বড় মেয়ে থাকে বরাকরে, তার শ্বশুরবাড়ি সেখানে। তার জীবনটাও বড় দুঃখের। কেন? আমার বড় মেয়ে সুচিস্মিতা দীপুর চেয়ে 2 বছরের বড়। তার বিয়ে দিয়েছিলুম বিলেত ফেরত ইঞ্জিনিয়ার রামানুজ লাহিড়ির সঙ্গে। হীরের টুকরো ছেলে, যেমন সুদর্শন তেমনি তার পাণ্ডিত্য। বার্নপুরের ইস্পাত কারখানায় কাজ করত। হঠাৎ একটা দুর্ঘটনায় তার 2টো পাই কাটা যায়। তারপর থেকে সে যেন কেমন একরকম হয়ে গেছে। ঠিক পাগল নয়, কিন্তু ঠিক স্বাভাবিকও নয়। সবসময় গম্ভীর আর অন্যমনস্ক হয়ে থাকে। আর্টিফিশিয়াল লিম্ব থাকলেও কোথাও যায় না, বেরোই না বাড়ি থেকে। সারাদিন বসে বসে নানা রকমের বই পড়ে। আমি ওকে দিয়ে কিছু কনসালটেন্সির কাজ করাতে চেয়েছিলুম, দেখলুম পারল না। কনসেন্ট্রেট করতেই পারছে না। কতদিন আগে এ ঘটনা ঘটে? আজ থেকে প্রায় 5 বছর আগে, ওদের বিয়ের 1 বছরের মধ্যেই। সংসার চলে কি করে? রামানুজের বাবা বেশ পয়সাওয়ালা লোক ছিলেন, যদিও অবস্থা এখন পড়তির দিকে। তাছাড়া সুচি চাকরি করে, কাজেই সংসার চলে যায় আর কি। আপনার ছোট মেয়ের এই ব্যাপারে আপনার বড় মেয়ের এবং জামাইয়ের রিয়াকশন কি? কি আর, সুচি খবর পেয়েই দৌড়ে এসেছিল, কান্নাকাটি করলো, এই পর্যন্ত। জামাই আসেননি নিশ্চয়? না, সে তো একে বাড়ি থেকেই বেরোয় না। তার উপর ট্রেনে বাসে কলকাতা আসা তার পক্ষে একরকম অসম্ভবই বলতে পারেন। কিন্তু আর্টিফিশিয়াল লিম্ব নিয়ে তো লোকে রীতিমতো ঘুরে বেড়ায়, চাকরি বাকরি করে। তা হয়তো করে, কিন্তু রামানুজ করে না। আসলে সে যখন সুস্থ ছিল তখন সে বেশ দাম্ভিক এবং আত্মম্ভরী ছিল। ফলে এই দুর্ঘটনাটা তাকে এতই আঘাত দেয় যে সে প্রায় মানসিকভাবে বিকল হয়ে পড়ে। এই কারণেই সে কারোর সঙ্গে মেশে না, কথা কয় না। তার শারীরিক অক্ষমতাটাকে সে নিজের অপমান বলে মনে করে। আপনার বড় মেয়ের সঙ্গে তার ব্যবহার কেমন? অত্যন্ত ভালো। একমাত্র সুচিকেই সে ভালোবাসে এবং তাকেই একমাত্র অবলম্বন মনে করে। তার শালি আর ভাইরার সঙ্গে সম্পর্ক কেমন? খুবই ভালো ছিল। দীপুর কাছে তো সে একজন হিরো। জামাইবাবু বলতে সে অজ্ঞান। ছোটোখাটো সব ব্যাপারেই তার জামাইবাবুর সঙ্গে কথা না বললে হয় না। আর তার পাণ্ডিত্য আর বুদ্ধি দেখে প্রতাপও তাকে গভীরভাবে শ্রদ্ধা করত। তার কাছে নানা রকম পরামর্শ নিত ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য প্রবলেমে। তবে আপাত দৃষ্টিতে সে বেশ রূঢ়। যাকে সে পছন্দ করে না তার সঙ্গে দুর্ব্যবহার করতে তার একটুও বাধে না। আপনার সঙ্গে দুর্ব্যবহার করেন না তো? না, তবে একটু এড়িয়ে চলে। বেশ, এবার আপনার কথা কিছু বলুন। কি করেন, কোথায় থাকেন, অতীতের কথাও কিছু বলতে পারেন। সুশীলবাবু ম্লান হাসলেন, বললেন, দেখুন, আমি একজন নিতান্ত নগণ্য লোক। আমাদের আদি বাড়ি কৃষ্ণনগরে, কিন্তু আমার বাবা কর্মসূত্রে কলকাতাতেই থেকেছেন। আমারও জন্ম এখানে, লেখাপড়াও এখানে। আমার ছেলেবেলা কেটেছে শোভাবাজারে। পরে বাবা নারকেলডাঙ্গায় বাড়ি করেন, সেখানেই থাকি এখন। আমরা 3 ভাই, আমি সকলের ছোট। আমার বড়দা আমেদাবাদে কাপড়ের কলে চাকরি করতেন, রিটায়ার করে এখন ওখানেই থাকেন। তার 2 ছেলে, দুজনেই বম্বেতে চাকরি করে। আমার ছোটদা খুব পণ্ডিত লোক, গৌরমোহন কলেজের নামজাদা প্রফেসর। অর্থনীতির ওপর তার কয়েকটি বিখ্যাত বই আছে। তার নাম শুনেছেন বোধহয়, ডক্টর সুবল মৈত্র। দময়ন্তী মাথা নেড়ে বলল, হ্যাঁ শুনেছি। তিনিও কি আপনার সঙ্গেই থাকেন?
না, ছোটদা থাকেন টালিগঞ্জে মুর অ্যাভিনিউতে। গৌরমোহন কলেজ ওখান থেকে কাছে হয়। ওর এক ছেলে এক মেয়ে। মেয়ে বড়, তার বিয়ে হয়ে গেছে। ছেলে ছোট, সে বিলেতে আছে পড়াশুনো করতে। আর আমার কথা কী বা বলবো, আমি কেমিস্ট্রি নিয়ে এমএসসি পাশ করে কিছুদিন একটা ওষুধের কারখানা এবং কিছুদিন একটা সিমেন্ট ফ্যাক্টরিতে চাকরি করি। হঠাৎ একদিন সব ছেড়ে ছুড়ে দিয়ে ব্যবসায় নেমে পড়ি। ভাগ্যলক্ষ্মী আমার ওপর প্রসন্ন হয়েছিলেন, ফলে আজ আমার কিছু সচ্ছলতা এসেছে। আমার এখন দুটো কারখানা, একটা বেলেঘাটায় তারক কেমিক্যাল ওয়ার্কস, আর অন্যটা সোনারপুরে বিদ্যা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস। একটা আমার বাবার নামে, অন্যটা মার নামে। প্রথমটা আমি দেখি, দ্বিতীয়টা দেখত প্রতাপ। এখন কে দেখছেন আপনি? না, এখন দেখছি আমার এক ভাগ্নে সাত্তকী। প্রতাপ আসার আগেও ওই দেখত। আপনার ভাগ্নে? আপনার তো নিজের বোন নেই, তাই না? না, মানে সাত্তকীর মা আমার আপন বোন নয়, দূর সম্পর্কের বলতে পারেন। কত দূর সম্পর্ক? সম্পর্কটা আসলে ঠিক আমরাও জানি না। সাত্তকীর দাদু আর দিদিমাকে আমরা ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে দেখে আসছি। সাত্তকীর দাদুকে আমরা কাশীনাথ কাকা বলে ডাকতুম, তবে তিনি যে বাবার ভাই ছিলেন না সেটাও জানতুম। শাস্ত্রমতে ওকে হয়তো আমাদের আশ্রিতই বলা উচিত, কিন্তু আসলে উনি ছিলেন আমাদের পরিবারেরই একজন। ওকে কাকা ছাড়া অন্য কিছুই আমরা ভাবিনি কোনো দিন। এমনকি বাবার মৃত্যুর পরও তিনি আমাদের বাড়িতেই থেকেছেন। কেউ কোনো প্রশ্ন তোলেনি এবং সেখানেই দেহ রক্ষা করেছেন। ওর একটি মেয়ে পুষ্পলতা, সাত্তকী তার ছেলে। পুষ্পলতা বেঁচে আছেন এখনো? হ্যাঁ হ্যাঁ, তার বয়স বেশি নয়, আমার চেয়ে বছর তিনেকের ছোট। তার স্বামী টিটাগড়ে চাকরি করে, ওরা সেখানেই থাকে। এবার শেষ প্রশ্ন। গত মাসের 3 তারিখে আপনি যখন সোনারপুরে যান, তখন কি আপনার মেয়ের ব্যবহারে কোনো অস্বাভাবিক ভাব লক্ষ্য করেছিলেন? না, মানে হ্যাঁ, মানে তার কিছুদিন আগে থেকেই দীপুর মধ্যে একটা জিনিস লক্ষ্য করছিলাম, যে কথা বলতে বলতে মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। সেদিনও কথা বলতে বলতে মাঝে মাঝেই বাইরে তাকাচ্ছিল, তারপর হঠাৎ লাফ দিয়ে উঠে ওপরে চলে গেল। আর কিছু? না, তেমন আর কিছু নয়। 2, দময়ন্তী সমরেশকে জিজ্ঞেস করল, কি মনে হয় তোমার? আমাদের ব্যাপারটা আরও তলিয়ে দেখা দরকার না দরকার নয়? সমরেশ আঙুল নেড়ে বলল, আলবাত দরকার। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মারা গেছে, 4টিখানি কথা। পত্রপাঠ এর রহস্য উন্মোচন করা দরকার, নইলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা যদি এভাবে মরতে থাকে তাহলে জগতে আর থাকবে কে? শিবেন বেজার মুখ করে বলল, ভদ্রলোকেরা থাকবে, আর সবকটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মরার দরকার নেই, কেবল তুই মরলেই যথেষ্ট। সরি বৌদি। দময়ন্তী হেসে ফেলল, বলল, ঠিক আছে ঠিক আছে, এখন বলুন তো, এই যে গল্পটা আমরা শুনলুম, তাতে কি এটা স্ট্রেট ফরওয়ার্ড ঈর্ষা সঞ্জাত নরহত্যা বলে মনে হচ্ছে, না এর মধ্যে অনেক জায়গায় খটকা লাগার মতো বস্তু আছে? শিবেন বলল, খটকা তো অনেক জায়গাতেই লাগছে। যেমন? প্রথমে তো আপনি যেরকম বললেন টাইমিংয়ের ব্যাপারটা, দ্বিতীয়ত দীপান্বিতার কথা যদি সত্যি বলে মেনে নেওয়া যায়, তাহলে প্রশ্ন ওঠে, প্রতাপবাবুর রিভলভার তো তার হাতেই ছিল, তাহলে যেই প্রতাপবাবু পকেটে হাত দিলেন অমনি উনি তাকে গুলি করলেন কেন? তার মানে উনি নিশ্চয়ই জানতেন বা সন্দেহ করেছিলেন যে প্রতাপবাবুর পকেটে কোনো অস্ত্র আছে। বেশ, তাই যদি হয়, তাহলে কী ধরনের অস্ত্র উনি আশা বা আশঙ্কা করেছিলেন? প্রতাপবাবুর রিভলভার ছিল, সুশীলবাবুরও আছে, কাজেই একটা রিভলভার যে প্যান্টের সামনের পকেটে নিয়ে ঘোরা অসুবিধেজনক সেটা উনি জানতেন বলে ধরে নেওয়া যায়। অতএব উনি নিশ্চয়ই একটা নতুন ধরনের অস্ত্র আশঙ্কা করেছিলেন। কি সেই অস্ত্র? এরপর ধরুন দীপান্বিতার কথা যদি পুনরায় সত্যি বলে মেনে নেওয়া যায়, তাহলে প্রশ্ন ওঠে, যে অস্ত্রের কথা উনি বলছেন সেটা গেল কোথায়? এখানে লক্ষ্য করতে হবে যে উনি কিন্তু কোথাও
কি অস্ত্র প্রতাপবাবুর পকেটে ছিল তার নাম উল্লেখ করেননি। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে এটা একটা কোনো নতুন ধরনের জিনিস। তাহলে যে সেটা সরালো তার উদ্দেশ্য কি ছিল? দীপান্বিতাকে ফাঁসানো না অস্ত্রটা গোপন করা? এরপর আংটি। আংটি কেন? আর ঝুটো হিরেই বা কেন? ভর দুপুরবেলা গিন্নির মানভঞ্জন করতে যাওয়া অস্বাভাবিক হয়তো, কিন্তু তাই বলে ঝুটো হীরের আংটি নিয়ে? সমরেশ বলল, এর মধ্যে আমি তো অস্বাভাবিক কিছু দেখতে পাচ্ছি না। নিজের বিয়ে করা বউয়ের মানভঞ্জন কি পাঁজি দেখে তিথি নক্ষত্র মিলিয়ে করতে হবে নাকি? যখন মুড আসবে তখনই করতে হবে। আর ঝুটো গয়না? দেখ শিবেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা তো আর তোর মতো পুলিশ নয় যে দুনিয়ার চোরাই হিরে মণিমুক্ত দেখে কোনটা আসল কোনটা নকল বুঝতে শিখবে। যেটা দেখতে ভালো লেগেছে সেটাই ভদ্রলোক কিনে নিয়েছিলেন হয়তো, অতটা ভেবে দেখেননি। তাছাড়া ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের পকেট তো হরবখত গড়ের মাঠ। আসল হিরে কিনবে তার কাঁচা পয়সা কোথায় বাবা? শিবেন বলল, আবার তুই বুদ্ধি খাটানোর চেষ্টা করছিস? তোকে না বারণ করেছিলুম? দময়ন্তী বাধা দিয়ে বলল, আপনার প্রথম প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর আমি দিচ্ছি। ধরুন দীপান্বিতার কোনো বাল্যবন্ধু যে তাকে খুব ভালোবাসে বা স্নেহ করে প্রতাপবাবুর কারখানাতেই কাজ করে। প্রতাপবাবু একজন ইঞ্জিনিয়ার, তিনিও তাই। এদিকে প্রতাপবাবু তার স্ত্রীকে মারবার জন্যে অনেক মাথা খাটিয়ে এমন একটা যন্ত্র বানিয়েছেন যেটা খুব ছোট, সহজে বহনযোগ্য, অথচ মারাত্মক। সেটা প্রতাপবাবু তার কারখানাতেই তৈরি করিয়েছেন, কিন্তু সেটা যে একটা মারণাস্ত্র সেটা কেউ বুঝতেই পারেনি, একমাত্র দীপান্বিতার বাল্যবন্ধুটি ছাড়া। সে যখন যন্ত্রটি তৈরি হচ্ছিল তখনই দীপান্বিতাকে জানিয়ে দিয়েছে, তাকে সাবধান করে দিয়েছে। যেদিন যন্ত্রটা তৈরি শেষ হয়েছে এবং প্রতাপবাবু সেটা পকেটে নিয়ে বেরিয়েছেন, অমনি সে দৌড়ে দীপান্বিতার কাছে চলে গেছে এবং তার ঘরে লুকিয়ে থেকেছে। প্রতাপবাবু ঢুকতেই দীপান্বিতা তাকে গুলি করেছে, আর সেই ছেলেটি প্রতাপবাবুর পকেট থেকে অস্ত্রটা বের করে সেখানে একটা আংটি ভরে রেখে গোলমালের মধ্যে কেটে পড়েছে। শিবেন মাথা নেড়ে বলল, বাহ, চমৎকার উত্তর হয়েছে, কিন্তু এর থেকে আবার দুটো প্রশ্ন ওঠে যে। একটা হলো, ছেলেটি দীপান্বিতাকে খবর দিয়ে ঘরে লুকিয়ে রইল কেন? তার চেঁচামেচি করে লোক জোগাড় করা উচিত ছিল, তাই না? দ্বিতীয় প্রশ্ন, সে যন্ত্রটা সরাতে গেল কেন? দময়ন্তী মৃদু হেসে বলল, আপনার প্রথম প্রশ্নের উত্তর, ছেলেটি হয়তো চাইছিল যে দীপান্বিতা প্রতাপকে খুন করুক, তাতে হয়তো আখেরে তার কোনো লাভ ছিল। কারণ একটা কথা তো ঠিক, প্রতাপবাবুর স্ত্রী ওই কারখানার আটানার মালিক। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে ওই যন্ত্রটা তৈরি করাতে হয়তো তারও কিছু অবদান ছিল, হয়তো প্রতাপবাবু তাকে দিয়েই যন্ত্রটা বানিয়েছিলেন। সে গোড়ায় বুঝতে পারেনি, একদম শেষের দিকে পেরেছিল। এখন যন্ত্রটা নিয়ে তদন্ত হলে তারও জড়িয়ে পড়ার সম্ভাবনা, সেই জন্যেই যন্ত্রটা তাকে সরাতে হয়েছিল। তাতে যে দীপান্বিতা বেশি করে ফেঁসে যাবে সেটা সে বুঝতে পারেনি। শিবেন কিছুক্ষণ গম্ভীর মুখে চিন্তা করল, তারপর বলল, আপনার কি ধারণা যে এটাই আসল ব্যাপার? মোটেই না, অজস্র সম্ভাবনার মধ্যে এটা একটা, এটুকু বলা যেতে পারে। কিন্তু সম্ভাবনাটা কতটা প্রবল সেটা এখনই বলা অসম্ভব শিবেনবাবু। তবে সমরেশের কথাটা এখানে মনে রাখতে হবে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের পক্ষে আসল হিরে আর সুন্দর করে কাটা একটা কাচের টুকরোর তফাৎ বোঝা সত্যিই বোধহয় কঠিন। শিবেন বলল, যা, সব গুলিয়ে গেল। কি যে বললেন কিছুই বুঝতে পারলুম না। আমি কি ছাই সব ভালো বুঝেছি? ষড়যন্ত্রই যদি হবে তবে দীপান্বিতা গুলি করতে গেল কেন? আর যদি ষড়যন্ত্রই না হয়, যদি আত্মরক্ষার জন্যেই গুলি চালাতে হয়ে থাকে, তবে প্রতাপের অস্ত্রটা গেল কোথায়? সুশীলবাবু সরাবেন কেন? তার কি স্বার্থ? ওগো, বলো না কিছু। সমরেশ বলল, ওই গাধাটা বলতে আর দিচ্ছে কই? শোনো, সমস্ত ব্যাপারটা জলের মতো সহজ। কর্তাগিন্নির ঝগড়া চলছিল,
কর্তা হয়তো কোনোদিন রাগের মাথায় বলেছিল তোমায় খুন করে ফেলব। গিন্নি কর্তাকে সত্যবাদী বলেই জানতেন, কাজেই প্রাণের ভয়ে তার রিভলভারটি সরিয়ে ফেললেন। এদিকে ঘটনার দিন দুপুরবেলা বেচারি কর্তামশাই মানভঞ্জনের উদ্দেশ্যে গিন্নির ঘরে ঢুকতে ঢুকতে যেই পকেটে হাত ঢুকিয়েছেন, অমনি আতঙ্কিতা নায়িকা কড়াক করে পিং করে দিয়েছেন আর চেঁচাতে চেঁচাতে নেমে এসেছেন। দময়ন্তী গম্ভীর মুখে সব শুনল, তারপর জিজ্ঞেস করল, কর্তা গিন্নির ঝগড়া চলছিল ঠিক, কিন্তু সেদিন গিন্নি একতলায় তার বাবার সঙ্গে বসে বসে গল্প করছিলেন। হঠাৎ লাফ দিয়ে উঠে উপরে চলে গেলেন। তার একটু পরেই কর্তা ঢুকলেন, ঢুকেই চলে গেলেন গিন্নির ঘরে। গিন্নি যেন এরকমই হবে সেটা আঁচ করেই রেখেছিলেন আর বন্দুক বাগিয়ে তৈরি হয়ে বসেছিলেন। কর্তা গিন্নির মুখ দেখা দেখি নেই, অথচ সেদিনই কর্তা গেলেন গিন্নির ঘরে আর দরজার চৌকাঠে পা দিতেই কি যেন বললে তুমি? কড়াক পিং। হ্যাঁ তাই। এটা কি নিতান্তই কতকগুলি কাকতালীয় ঘটনার সমাহার, না অন্য কোনো ইঙ্গিত আছে? সমরেশ বা শিবেন কেউই এ প্রশ্নের জবাব দিল না। দময়ন্তী কিছুক্ষণ চুপ করে থেকে স্বগতোক্তি করল। প্রথম প্রশ্ন, প্রতাপ চৌধুরী কি রোজ একই সময়ে অফিস থেকে ফিরতেন? দ্বিতীয় প্রশ্ন, সুশীলবাবু কতটা সততার সঙ্গে ব্যবসা করেন? তৃতীয় প্রশ্ন, প্রতাপ চৌধুরী মারা গেলে দীপান্বিতার কি কোনো সুবিধে হয়? চতুর্থ প্রশ্ন, এটা যে আত্মরক্ষার্থে হত্যাকাণ্ড সেটা কি আদালতে প্রমাণ করা যাবে? দীপান্বিতা এখন মুখ খুলতে রাজি হচ্ছে না যে তার কারণ কি যাতে বেফাঁস কোনো গোপন তথ্য প্রকাশ হয়ে যায় যেটা তার স্বার্থের পরিপন্থী? বলে শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে স্থির হয়ে বসে রইল। বেশ কিছু সময় বাদে শিবেন জিজ্ঞেস করল, এখন কি করতে চান? একবার সোনারপুরের কারখানাটা দেখতে চাই। গোপনে, মানে সারপ্রাইজ ভিজিট? না না, গোপনীয়তার কোনোই দরকার নেই। আগামী সপ্তাহে একটা ছুটি আছে, সেদিন অফিস আর কলেজ বন্ধ থাকলেও ফ্যাক্টরি বোধহয় বন্ধ থাকে না। সেদিন একটা ব্যবস্থা করুন না। বেশ, তাই করা যাবে। আজ এই পর্যন্তই। অনেকটা বড় গল্প, পরেরটুকু নিয়ে ফিরে আসছি পরের দিন। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।